পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 14,816 জন হাজি। 22 জুলাই আসবে শেষ ফ্লাইট। সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বাড়ি ঘরে পানি থাকায় দুর্ভোগ। শুক্রবার নাগাদ ফের ভারী বৃষ্টির আভাস। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস নানকের। এবং ছাগলকাণ্ডে ভাইরাল মতিউরের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ। লিখিত বক্তব্য বিশ্লেষণ করে বেনজির পরিবারের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 14,816 জন হাজি। সোমবার দিবাগত রাত 2:30 পর্যন্ত মোট 38টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন। গত 20 জুন থেকে দেশে আসে প্রথম ফিরতি ফ্লাইট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। হজ যাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী 22 জুলাই। পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত 47 বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 36 এবং নারী হাজি 11 জন। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জে যান 85,257 জন বাংলাদেশি। সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বাড়ি ঘরে পানি থাকায় দুর্ভোগে কমেনি নিম্নাঞ্চলের মানুষের। ধীর গতিতে পানি নামায় এখনও ঘরে ফিরতে পারছেন না অনেক মানুষ। দুদফা বন্যায় কয়েক লাখ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যেই শুক্রবার নাগাদ ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট থেকে শিপার চৌধুরীর তথ্যে আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়িঘর বসবাসের অনুপযোগী হওয়ায় এখনও অনেক পরিবারকে আশ্রয় কেন্দ্রে থাকতে হচ্ছে। বাড়ি ফেরার ইচ্ছা থাকলেও খাদ্য সংকট সহ নানা সমস্যায় ত্যাগ করতে হয়েছে সে আশা। ঘরে ফিরাত পানি, অনেক ঘরে পানি নামলে কি জিনিসপত্র নষ্ট হয়েছে, এরপর আওয়াজ হওয়ার সমস্যা, খানির সমস্যা, যে লুংরা পানি আর কালা পানি। যারা বাড়িতে ফিরেছেন তারাও ভালো নেই। খাবার, বিশুদ্ধ পানির সংকট সহ বিভিন্ন রোগ ব্যাধিতে নাজেহাল তারা। বাসাত গিয়া কিতা খাইতাম আর কিতা হতাম, উন্নত মনে করুন ডাইল বা শুকনা খাবার যাই পাই তাই খাই। বাসাত গিয়া তো খাইতাম যে এই টাকা পয়সাও নাই আমার কাছে। বন্যায় ধকল না কাটতেই 28 জুন থেকে আবারও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহে অর্থাৎ সামনের 28 তারিখের পর থেকে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা আরও একটু বাড়তে পারে। সুতরাং আমরা বলতে পারি যে সামনের দিনগুলোতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর কি। সিলেটে একের পর এক বন্যায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। সরকারি সহযোগিতা ছাড়া এ ধকল কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়িঘর মেরামতে সরকার টিন ও অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, সুনামগঞ্জে বন্যা মোকাবিলায় নদী খনন প্রকল্প গ্রহণ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়ানোয় বিএনপির সমালোচনা করেন তিনি। সমস্ত বিষয়গুলি আমাদের চিন্তার মধ্যে আছে। স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এ ব্যাপারে জরুরি বার্তা বানিয়েছেন। আমরা সামগ্রিকভাবে একটি পরিকল্পনা নিয়ে আমরা আমাদের সরকার এগিয়ে যাচ্ছি। দ্রুত বিচার প্রাপ্তি নিশ্চিতে মামলা জজ কমানোর বিকল্প নেই বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এও বলেন, সংশ্লিষ্টদের দায়বদ্ধতা না থাকলে মামলা জট নিরসন সম্ভব নয়। কিছু হলেই মামলা দায়ের না করে সামাজিক সালিশ বিচারের মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দেন প্রধান বিচারপতি। মামলা দায়েরের প্রবণতাটা কমাতে পারে, কারণ একটা সমস্যা হলো যে সাধারণ তুচ্ছ ঘটনায় মামলা। তো এই জন্যই আপনি প্রেসিডেন্ট সভাপতি সাহেব, আপনার মাধ্যমে আমি সমস্ত সাংবাদিক বন্ধুরা নাকি সমাজকে চিন্তা করেন, বলবো আপনারা মানুষকে উদ্বুদ্ধ করবেন, তারা যেন তুচ্ছ ঘটনায় কোর্টে না আসেন। সামাজিক বিচারের মধ্য দিয়ে আগের দিনে আমাদের সালিশ হতো না, এখনও সালিশ আছে। আপনারা সেই উদ্যোগটা আপনি নিতে পারেন। প্রেসিডেন্ট সভাপতি
ছাগলকান্দে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান 2 স্ত্রী সহ সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এদিকে মতিউর মাথা নেড়া করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এমন খবর চাউর হলেও তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তলবের পর সময় নিয়েও দুর্নীতি দমন কমিশনে হাজির না হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানদের লিখিত বক্তব্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে দুদক। ইমদাদুল হক খানের রিপোর্ট। এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না, তাহলে লাভ হয় কি? ভারত সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে অর্থলোভীদের নিয়ে এভাবে নিজের মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা তো মানুষ চিন্তা করে না, আসলে এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায়। বর্তমান সময়ের আলোচিত 2 দুর্নীতিবাদ চরিত্র বেনজির আহমেদ এবং মতিউর রহমান। প্রথমজন সাবেক আইজিপি, দ্বিতীয়জন সদ্য সাবেক হওয়া এনবিআর কর্মকর্তা। আকাশ ছোঁয়া দুর্নীতির খবর প্রকাশের পর চিকিৎসার নামে একজন অনেক আগেই দেশ ছেড়েছেন, আর অন্যজন মাথা নেড়া করে পালিয়েছেন 23 জুন। যদিও মতিউরের দেশ ত্যাগের খবর সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবার এও সত্যি যে কদিন ধরেই তার মুঠোফোন বন্ধ এবং আসছেন না অফিসেও। মতিউরের অবস্থান সম্পর্কে যেমন জানা যাচ্ছে না, তেমনি প্রকাশ্যে আসছেন না প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ। মতিউরের লাপাত্তা হওয়ার খবর চাওয়ার হবার পরদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে তাকে সপরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় ঢাকার একটি আদালত। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়ের সোমবার দুদকে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু হাজির না হয়ে লিখিত বক্তব্যে নিজেদের অবস্থান তুলে ধরলেও তারিখ বাড়ানোর কোনো আবেদন দেননি তারা। তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। বক্তব্য বিশ্লেষণের পর বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে দুদক। দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত 28 মে তাদের তলব করে সংস্থাটি। এক নোটিশে বেনজিরকে 6 জুন এবং স্ত্রী সন্তানদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জয়পুরহাটের 5 বিবিতে পরিত্যক্ত জমিতে আম বাগান করে সফল হয়েছেন এক ব্যক্তি। অল্প টাকায় প্রায় 150 বিঘা জমিগুলো লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির আমের চারা রোপণ করেন তিনি। এতে নিজে লাভবান হওয়ার পাশাপাশি অনেক বেকারেরও কর্মসংস্থান করেছেন। এ কাজে তাকে পরামর্শ সহায়তা দিয়েছে স্থানীয় কৃষি অফিস। জয়পুরহাট থেকে আক্তার হোসেন বকুলের তথ্যে আরো জানছেন আফরিন পপি। জয়পুরহাটের 5 বিবি উপজেলার বেদগাড়ি এলাকায় পতিত জমি লিজ নিয়ে আম বাগান করেন স্থানীয় আয়ুব হোসেন। বাগানে চারা রোপণ, সার, কীটনাশক, শ্রমিক খরচ, বাগান ঘেরা ও জমির লিজে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয় তার। গত 2 বছর তেমন আম না ধরলেও এবার তার আম বাগানে আশাতীত ফলন হয়েছে। আমি 5 বিবিতে চাকরি করি, পাশাপাশি 5 বিবিতে বিভিন্ন জনের কাছ থেকে লিজ নিয়ে আমি প্রায় 150 বিঘা জমির উপর একটি আমের বাগান করেছি। আমের বাগানে 10 থেকে 15 জন সারা বছর কাজ করে। জঙ্গল পরিষ্কার করে এত সুন্দর আমের বাগান করছে, না দেখলে বিশ্বাস করা যায় না। কলেজে পড়াশোনা করি, পাশাপাশি আম বাগানে কাজ করি। ভাইদের লোকগুলা কাজ কাম করে, ওদের সাথে আমি দেখাশোনা করি, কাজটা শিখে দিই। পরিত্যক্ত জমি কাজে লাগিয়ে আম বাগান করে আয়ুব হোসেন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মত দিলেন এই জনপ্রতিনিধি। এটা করার কারণে আমাদের 5 উপজেলার 8 ইউনিয়নে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এবং উনি উপকৃত এবং আশেপাশের লোকজন উপকৃত। এখানে আমাদেরও জমি রয়েছে। এই জমিগুলো আসলে আগে অনেক পড়ে থাকতো, জঙ্গলে ভরা ছিল। উনি পরিষ্কার করে এখানে আমের গাছ রোপণ করে। অতিরিক্ত জঙ্গলের কারণে একসময় যেখানে মানুষ চলাচল করত না, সেই জায়গাটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বলে দাবি করছেন দর্শনার্থীরা। বড় আমের বাগান, আমরা এখানে টিফিন পিরিয়ডে বেড়াতে আসি। একটি সুন্দর আমের বাগান করেছে, আমরা বিকেলবেলা প্রায়শই এখানে ঘুরতে আসি। আর এই উদ্যোক্তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। 10,000 আম গাছ রয়েছে এবং আধুনিক জাতের আম গাছ সেখানে রোপণ করা হয়েছে। তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, পরামর্শ প্রদান করা হচ্ছে যাতে নিরাপদ পদ্ধতিতে তারা আম উৎপাদন করতে পারে এবং দেশের চাহিদা মিটিয়ে যাতে আমরা রপ্তানি করতে পারি। অন্যদেরকেও এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এ নিয়ে এনসিটিবি কাজ করছে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এবং প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আগামী 27 জুন প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন হবে উল্লেখ করে সচিব জানান, স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এবার 18 ক্যাটাগরিতে 126 জন শিক্ষা পদক পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী 54 জন আমাদের ক্ষুদে শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে, তাদেরকে এই পদক প্রদান করবেন। 2030 সনে যে আমাদের এসডিজির টার্গেট ছিল যে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত আমরা 1:30 নামিয়ে আনতে পারবো। এবার যে অ্যানুয়াল প্রাইমারি স্কুল সেন্সাস রিপোর্ট যেটি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা দেখেছেন যেটা অলরেডি 1:29 নেমে এসেছে। রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে 5 দিনের হস্তশিল্প মেলা। মঙ্গলবার মেলা উদ্বোধন করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। 35টি প্রতিষ্ঠানের 95টি স্টলে বাঁশ, বস্ত্র, পাট, বেত ও ছন ব্যবহৃত কুটির শিল্পের আওতায় প্রায় 3000-এর অধিক পণ্য এতে ঠাঁই পেয়েছে। বক্তারা জানান, 28তম বাণিজ্য মেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করেন। ফলে উদ্যোক্তাদের বিদেশি বাজার পাইয়ে দেওয়ার চেষ্টায় হস্তশিল্প মেলার আয়োজন হয়েছে। ময়মনসিংহে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা। রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল হক মৃদুল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহিনুল হক ফকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ও জেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুল বারী। উদ্বোধনী ম্যাচে ডিকেজি এস ইউনাইটেড কলেজকে 5-0 গোলে হারিয়েছে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ। টুর্নামেন্টের জেলার 16টি দল অংশ নিয়েছে। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এমআর আসাদ। আসাদ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আছে প্রথম আলো। তারা শিরোনাম করেছেন, ভারত দুঃসময়ের বন্ধু, চীন থেকে শেখার আছে। সব ব্যাংক শেয়ার বাজারের 16টি হিসাব জব্দ, এনবিআর এর সেই কর্মকর্তা। আছে দৈনিক ইত্তেফাক। তারা শিরোনাম করেছে, কিছু মানুষ এত টাকা বানায় যে দেশ ছেড়ে ভাগতে হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থের যোগানদাতা হিসেবে নতুন নাম সামনে আসছে, যাদের নাম আসছে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে, ডিবি প্রধান। আছে সমকাল। বেনজিরের পাসপোর্ট নিয়ে 15 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। মতিউর পরিবারের ব্যাংক বিও হিসাব ফ্রিজ। বাংলাদেশ প্রতিদিন। তারা শিরোনাম করেছে, দেশ বিক্রির কথা বলে দালালরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে মাঠে নামছে বিএনপি। অর্থ পাচারকারীরা নতুন গন্তব্যে। যুগান্তর। দেশ বিক্রির কথা বলে পাকিস্তানের দালালরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সহ বিভাগীয় ও জেলা শহরে সমাবেশ করবে। খালেদা জিয়াকে নিয়ে বিএনপিতে উদ্বেগ বাড়ছে। আছে দেশ রূপান্তর। তার শিরোনাম করেছে, দুর্নীতি কাণ্ডে আড়াল বাজারের আগুন। শেখ হাসিনা দেশ বিক্রি করে না। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বণিক বার্তা। বিপুল লাভ হলেও লোকসানের হিসাব কষতে মরিয়া বিপিসি। ভারতকে ট্রানজিট সুবিধা দিলে ক্ষতি কি? দ্য ডেইলি স্টার। Will implement Tista project will help from India, says PM. New deals with India go against country's interest, says Mirza Fakhrul. এই ছিল আজকের প্রধান শিরোনাম। আমরা শিরোনামগুলো ধরেই আসব। তবে যে বিষয়টি ফলাও হবে সব পত্রিকাতেই প্রকাশ হয়েছে, সে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর পরবর্তী গতকালের সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে আপনি মনে করেন?
তার যে গতকাল যে সংবাদ সম্মেলনটি হয়েছে আসলে সেখানে আজকে যে প্রথম আলোর যে শিরোনামটি ছিল যে আসলে সেটি যদি আপনি দেখেন সেটা দেখলেই কিন্তু আসলে পুরো বিষয়টা সামনে চলে আসে যে সেটি হচ্ছে আসলে চীন এবং ভারতের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা যে তৈরি করার বিষয়ে কিন্তু বাংলাদেশের একটা মধ্যস্থতার ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি। সে বিষয়টা হচ্ছে আসলে যে তিস্তার যে পানি বন্টনের যে চুক্তি সেটা কিংবা তিস্তার যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে কিন্তু বাংলাদেশের যে একটি নির্দেশনামূলক ব্যাপার কিন্তু রয়েছে, যেটা কিন্তু গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন। সে বিষয়টি হচ্ছে যে আসলে যদি তিস্তা প্রকল্পটি আমরা বাস্তবায়নই যদি করতে হয় সেক্ষেত্রে যদি আমরা ভারতের হাত ধরেই যদি সেটা করি সেটা কিন্তু তুলনামূলকভাবে কার্যকর হবে বলে তিনি মনে করছেন, এবং তিনি বলেছেন যে যদি ভারত এই কাজে এগিয়ে আসে এবং আমাদের যদি সব দিক থেকে মনে হয় বিবেচনা করি যদি মনে হয় যে সেটা আমাদের জন্য লাভজনক হবে সেক্ষেত্রে আমরা সেটা করব। এটা হচ্ছিল যে আসলে চীনকে এবং ভারতকে দুইটি গুরুত্বপূর্ণ বন্ধু দেশকে আসলে পাশে রেখেই কিন্তু বাংলাদেশ সামনে এগিয়ে যেতে চাইছে। এছাড়া গতকালের যে সংবাদ সম্মেলন ছিল সেখানে আপনি আরও দুটো বিষয় আলোচিত ছিল। একটি হচ্ছে সরকারের বিভিন্ন সাবেক কর্মকর্তাদের যে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি আছে সেই বিষয়টি সামনে এসেছে। এছাড়া ডক্টর ইউনূসের যে মামলা চলছে এবং তার সাজার যে বিষয়টি ছিল সেটাও চলছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং তিনি এখানে একটি প্রশ্ন উত্তর দিয়েছেন যে আসলে ডক্টর ইউনূসকে হিংসা করেন কিনা এরকম একটি প্রশ্ন উত্তরে কিন্তু তিনি বলেছেন যে আসলে তাকে হিংসা করার কিছু নেই, তার যে বিচার চলছে সেটা কিন্তু আসলে যে আইনের যে ধারা সে অনুসারেই চলছে। আর যেসব সাবেক কর্মকর্তাদের অর্থ সম্পত্তির যে বিষয়টা এসেছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। সে বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সরকার কিন্তু গত তিনটা টার্মে 5 বছর 3টা টার্মে কিন্তু 15 বছর পরে ক্ষমতায় থাকার পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স কিন্তু সরকার দেখাচ্ছে। সুতরাং গতকালের যে সংবাদ সম্মেলন ছিল সেটা আসলে মূলত আগামীতে সরকার কী ধরনের পদক্ষেপগুলো নিতে যাচ্ছে সেটা একটি প্রতিচ্ছবি বলে আমি মনে করি। আরেকটি বিষয় সেটি হচ্ছে এনবিএ কর্মকর্তা মতিউরের যে ব্যাংক হিসাব সহ কয়েকটি বিও হিসাবে জব্দ করা হয়েছে, এই বিষয়টি কোথায় যেয়ে ঠেকবে? আমার কাছে মনে হচ্ছে যে এটি আসলে অনেক দূরই গড়াবে। এর প্রধান কারণ হচ্ছে যে আসলে এখানে এনবিআর যে কর্মকর্তা যিনি মতিউর রহমান তার স্ত্রী যিনি লাইলা কানেজ উনি কিন্তু নরসিংদীর রায়পুরার একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং তিনি কিন্তু একদম যেটাকে আমরা বলি যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে একজন। কারণ তিনি নির্বাচিত হওয়ার আগে একটা উপনির্বাচন হয়েছিল, সেখানে যখন উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন তিনি যখন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান এরপরে কিন্তু ওখানে উপজেলা নির্বাচনের পরটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে কিন্তু উপনির্বাচনে কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন। এভাবে কিন্তু উনি রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে এই নির্বাচনের আগেই কিন্তু ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হন। এরকম উঠতি একজন রাজনীতিবিদের যে বিষয়টি থাকে সেক্ষেত্রে আমরা দেখেছি সচরাচর এই ধরনের রাজনীতিবিদদের পিছনে দেখা যায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদের একটি আসর সোর্স থাকে, উৎস থাকে বা তাদের ব্যাকিং হিসাবে কাজ করে এইসব বিষয়টা। সুতরাং শুধুমাত্র এখানে এনবিআরের মতিউরের যে বিষয়টি রয়েছে শুধু সেটি নয়, এর পাশাপাশি আমি মনে করছি যে যেহেতু একজন এটা এখন শুধু এনবিআরের মধ্যে সীমাবদ্ধ নেই, সরকারি কর্মকর্তার মধ্যে শুধু সীমাবদ্ধ নেই, সেখানে যেহেতু রাজনীতিবিদ চলে এসেছে সে বিষয়টি আসলে অনেক দূরে যে গড়াবে পানি আমার কাছে এরকমটাই মনে হচ্ছে। আর এছাড়া যদি বলতে চাই এখানে আরেকটা বিষয় রয়েছে যে আসলে গত পরশু রাশেদ খান মেনন উনি কিন্তু সংসদে একটি কথা বলেছিলেন যে বর্তমান সরকারের যে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন উপজেলা স্থানীয় সরকার নির্বাচন হোক কিংবা জাতীয় নির্বাচনে হোক সরকারকে অনেক সচেতন হতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে উনি উদাহরণ হিসেবে টেনেছিলেন যে এমপি আনার হত্যাকাণ্ড যেটি হয়েছিল তার কথা টেনেছেন যে তার নামে অনেক ধরনের অবৈধ ব্যবসার অভিযোগ রয়েছে, এরকম তিনি বেশ কিছু অভিযোগের কথা বললেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যেসব সরকারি কর্মকর্তারা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তাদের পেছনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের আশেপাশে তাদের স্ত্রী সন্তানরাও কিন্তু রাজনীতিতে নেমেছেন, জড়িত আছেন এবং সেই জড়িত থাকার ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
রাজনীতিতে কিন্তু এখন আসলে রাশেদ খান মেনন যে বক্তব্যটি ছিল যে সরকারকে এবং বিরোধী দলও যদি যেগুলো রয়েছে সেটা জাতীয় পার্টি হতে পারে বা বিএনপি হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের এখন জনপ্রতিনিধি যখন তারা নির্বাচন করবেন তখন কিন্তু আসলে তাদের বিষয়ে মানে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্যগুলো সংগ্রহ করা খুবই প্রয়োজন। কারণ এই ধরনের একজন জনপ্রতিনিধি যদি আসলে সামনে চলে আসেন যারা আসলে বিপুল পরিমাণ অবৈধ বিত্ত বৈভবের মালিক রয়েছেন এবং তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি তাদের সম্পৃক্ততা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা সেই রাজনৈতিক দলের জন্য খুব একটা ভালো হবে বলে আমি মনে করছি না। এছাড়া যদি আরেকটা জিনিস বিষয়টি বলে রাখা ভালো, সেই হচ্ছে যে আসলে আমরা দেখেছি সাবেক যিনি আইজিপি বেনজির আহমেদ রয়েছেন উনাকেও কিন্তু তলব করেছিল দুদক, তার স্ত্রী সন্তানদেরকে সহ কিন্তু তার হাজিরা দেওয়ার কথা ছিল, তাদের সামনাসামনি বসে দুদকের কর্মকর্তাদের কাছে তাদের আর্থিক ব্যয় বিবরণী বা আর্থিক যে বিবরণী আছে সেটা তুলে ধরার কথা ছিল, কিন্তু সেখানেও কিন্তু তিনি নিজে আসেননি এবং তারা ইতিমধ্যে কিন্তু তিনি বিদেশে চলে গিয়েছেন। সুতরাং মতিউর রহমানের ব্যাপারে শোনা যাচ্ছে যে তিনিও আসলে এখন দেশে নেই। আবার লাইলা কানিজ তার বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনিও কিন্তু এখন দেশে পলাতক আছেন। এই বিষয়টা কিন্তু আমরা দেখছি, কারণ হচ্ছে উনি বেশ কিছুদিন ধরে কিন্তু গতকালও আমরা খোঁজ নিয়ে জেনেছি যে আসলে উনি কিন্তু উপজেলা পরিষদের যে রায়পুরা উপজেলার পরিষদে কিন্তু তিনি আসেননি। আসাদ, আপনাকে ধন্যবাদ। জি, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 14,816 জন হাজি। 22 জুলাই আসবে শেষ ফ্লাইট। সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বাড়ি ঘরে পানি থাকায় দুর্ভোগ। শুক্রবার নাগাদ ফের ভারী বৃষ্টির আভাস। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস নানকের। এবং ছাগলকান্দে ভাইরাল মতিউরের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ। লিখিত বক্তব্য বিশ্লেষণ করে বেনজির পরিবারের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।